বাংলাদেশের ব্যাটিংয়ের যে অবস্থা বিশ্বকাপে, তাতে বাংলাদেশের ব্যাটিং নিয়ে আসলে কথা বলতে গেলে ঘুরে ফিরে সে একই প্রসঙ্গে আসবে। এর যেটা নিয়ে আমরা অলরেডি সবাই অ্যাকচুয়ালি কথা বলেছে, নাজমুল শান্ত, লিটন এবং অন্যরা। আমরা যদি আফগানিস্তানের দিক থেকে দেখি, আফগানিস্তানের এখানে হচ্ছে বলতে অ্যাকচুয়ালি এক কথায় বলতে গেলে আফগানিস্তান টপ 2 ব্যাটসম্যান, মানে 2 ওপেনার যদি ভালো করে, আফগানিস্তান ভালো করে, না হলে খুব একটা চান্স তাদের থাকে না। এবং স্ট্যাটও সেটাই বলছে যে এখন পর্যন্ত আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে গুরবাজ রান করেছে 238, ইব্রাহিম 211, এরপর থার্ড হাইয়েস্ট হচ্ছে ওমরজাই 91, এবং 50-এর উপরে রান আছে আর 2 জনের। তো এবং আমরা যদি দেখি যে গুরবাজ এবং ইব্রাহিমের এখন পর্যন্ত বিশ্বকাপ যেভাবে কেটেছে, গুরবাজ হচ্ছে মেইনলি উনি আউট হয়েছেন ভেতরে ঢোকা বলে বা স্লোয়ার কাটার। আবার ইব্রাহিমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে লেফট আর্ম স্পিনার বা লেগ স্পিনার, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে একটু অফ স্টাম্পের বাইরের বল, এই বলগুলোতে উনি বেশি আউট হয়েছেন। তো এই দুজনকেই যেহেতু এই দুজনকে আউট করলেই আফগানিস্তানকে অল্প রানে আটকে ফেলার একটা চান্স তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশে কোন বোলার এই দুজনের এগেনস্টে সবচেয়ে ভালো কাজে আসতে পারে বলে আপনার মনে হয়? সবগুলো বলই বলের যে ধরন, সবগুলো বলের ধরনই কিন্তু মুস্তাফিজের কথা বলে, কাটার, স্লোয়ার। সমস্যাটা হচ্ছে বাংলাদেশে মুস্তাফিজকে মানে পাওয়ার প্লেতে যখন বল করে, সেটা হচ্ছে লাস্ট ওভারটা, 6th ওভারটা বল করে। শুধু একটা ম্যাচে প্রথম একদম নতুন বলটা দেওয়া হয়েছিল। তো যদি দলে কোনো পরিবর্তন না আসে, অন্তত এই ম্যাচের জন্য হলেও মুস্তাফিজকে নতুন বলটা দেওয়ার চেষ্টা করে দেখতে পারে। আর যেটা হচ্ছে মুস্তাফিজ ইব্রাহিম জাদরানের ক্ষেত্রে মুস্তাফিজের কাটাটা অত বেশি কাজ হবে না, কারণ হচ্ছে ইব্রাহিম জাদরান আসলেই পুরোপুরি সেট, মানে অ্যাঙ্করিং রোল প্লে করে। ফলে পাওয়ার প্লেতে যদি তাকে মারার মতো বল না পায়, সে মারার কোনো চেষ্টাই করবে না। কিন্তু আমি বলছি গুরবাজের কথা বলছি। গুরবাজেরটা হচ্ছে টোটালি ভিন্ন। সে পিওর অ্যাটাকিং একজন ব্যাটসম্যান। সে এখন একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং ভালো করছে, কিন্তু সে চেষ্টা করবে স্ট্রাইক রেটটা বাড়িয়ে নেয়। সে চেষ্টা করে পাওয়ার প্লেতে মোটামুটি একটা রান করে 10 ওভার পর্যন্ত টিকে থাকে, 10 ওভারের পরে আবার স্ট্রাইক বাড়াতে। তো এই ব্যাটসম্যানদের ক্ষেত্রে মুস্তাফিজের কাটার, স্লোয়ার এগুলো বেশ ভালো কাজ করে। আবার গুরবাজের একটা টেন্ডেন্সি হচ্ছে পেসারদের এগেনস্টে মাঝে মাঝে এগিয়ে এসে ওভার দ্য টপ মারার চেষ্টা করা। এই কাজটা হচ্ছে শরীফের বলে করা একটু কঠিন। শরীফের বলে বাড়তি একটু বাউন্স থাকে, এটা সাকিবের বলেও আছে, তানজিম সাকিবের বলেও আছে, যে এই কাজটা করতে গেলে যেটা হয় যে অফ সাইডে কাট যেটা হয়, ওর দিকে খেলতে না গিয়ে কাট হয়ে যাচ্ছে মাঝে মাঝে, সেটা তখন এই 30 গজে পয়েন্টে ক্যাচ হয়ে যায়। ফলে নতুন বলে অ্যাকচুয়ালি কালকে শরীফকে দরকার। যদি আমরা মুস্তাফিজকে সেভাবে ওই শেষের জন্য ধরে রাখতে চাই, তাহলে শরীফকে অবশ্যই দরকার। এবং বাংলাদেশের একটা টেন্ডেন্সি, টু বি অনেস্ট, যদি স্লোইশ পিচ হয় সেক্ষেত্রে মুস্তাফিজকে শুরুতে আনার খুব একটা চেষ্টাই করে না। আচ্ছা, এক্ষেত্রে এবার যদি আমরা আফগানিস্তানের বোলিংটা দেখি ফেরদৌস, আফগানিস্তানের বোলিংয়ে টু বি অনেস্ট আপনি যদি হাইয়েস্ট উইকেট দেখেন অথবা সবচেয়ে কম ইকোনমি, সবচেয়ে ভালো ইকোনমি যাদের, দুইটি থেকেই 3টা বোলার স্ট্যান্ড আউট হয়ে যায়। একটা হচ্ছে ফারুকি, রশিদ এবং হচ্ছে নবীন। তো এর বাইরে ওদের আরও বোলার আছে, কিন্তু এই 3 জনের এগেনস্টে বাংলাদেশ কেমন খেলতে পারে, বা বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের আপনি স্ট্যান্ড আউট বা ভালো কোনো পারফরমেন্স যদি দেখার আশা করে থাকেন? বাংলাদেশে আসলে কেউই ফর্মে নেই। শান্ত টানা 2 ম্যাচে 40 করেছেন, কিন্তু কোনো ইনিংসেই তাকে ঠিক ছন্দে আছে বলা যাচ্ছে না। মানে অনেকটা গাজোয়ারি শট ছিল, লাকিলি অনেক শট হয়ে গেছে, অনেকগুলো উইকেটের পিছনে রান হয়েছে। আর ফারুকি আউটস্ট্যান্ডিং বোলিং করছেন। এখন তার বলে যে সুইং আছে, সেটাতে আসলে বাংলাদেশের টপ অর্ডার নিয়ে আমি বেশ শঙ্কায় আছে যে আমরা পাওয়ার প্লেতে এই 3 জনকে হারাবো কিনা, সেই একটা কনসার্ন আছে। আবার রশিদ যে কোনো টি-20 ফ্র্যাঞ্চাইজি লিগে সবার আগে তাকে মানে কাউকে অপশন দেওয়া হলে 6টা দলই তাকে হয়তো নেওয়ার চেষ্টা করবে। আর নবীনের যে ব্যাপারটা, নবীনের একটা দুর্দান্ত হচ্ছে ম্যাচ রিড করতে পারার ক্ষমতা। যেমন যে ট্রেভিস হেডকে সে যেভাবে আউট করেছে, ট্রেভিস হেডের একটা দুর্বলতার কথা অনেকেই মানে জানে অতটা, কিন্তু ওভাবে ইউজ করা হয় না। মানে মাইন্ডসেটই থাকে একজন ডানাতে বলারের যে সে ওভার দ্য উইকেটে বল করবে, কিন্তু ওই যে রাউন্ড দ্য উইকেট থেকে বল করলে ট্রেভিস হেড একটু প্রবলেম হয়। নবীন কিন্তু ওই চমৎকার ওই রাউন্ড দ্য উইকেট থেকে বল করে এসে ট্রেভিস হেডকে আউট করেছে। ট্রেভিস হেড এবং নবীনের যে বলটা যে এয়ার সুইং হয়, এটা বেশ সমস্যা করে বাঁহাতি ব্যাটসম্যানের জন্য। এখন এদিকে হচ্ছে তামিম এবং শান্ত দুজনেরই কিন্তু মুভমেন্টে খুব বেশ ঝামেলা আছে। এখন ওই নবীনের বলেও ঝামেলা হতে পারে, ফারুকের বলেও ঝামেলা হতে পারে। ফারুকের বলে লিটন কেমন খেলেন একটু কনসার্ন আছে, কারণ বাংলাদেশের বিপক্ষে ফারুকে বেশ ভালো করতেন। ফারুকের বলে মানে তামিম ইকবালেরও বেশ ঝামেলা হতো। ফলে
এই দুজনকে যদি সামলানোর কথা চিন্তা করা হয় তাহলে আমি বলবো যে বর্তমান ফর্মের বাংলাদেশের ব্যাটিং লাইন আপ বেশ সংখ্যায় থাকবে। তবে মজার ব্যাপার হচ্ছে আমরা সাকিব আল হাসানকে নিয়েও বেশ কনসার্ন ছিলাম, এবং এই সেন্ট ভিনসেন্টেই কিন্তু নেদারল্যান্ড কিন্তু সাকিবের বিরুদ্ধে বাউন্সার দিয়েই ট্রাই করেছিল, এবং সাকিব কিন্তু ওই বাউন্সারগুলোকেই কাজে লাগিয়ে কিন্তু তার ফর্মে ফিরে এসেছিলেন। সো একদিন একটা নির্দিষ্ট দিনে দেখা যেতে পারে নর্মের বাইরে অনেক কিছু ঘটে যেতে পারে। এখন আমাদের যেটা হচ্ছে আগামীকালকে অ্যাকচুয়ালি নর্মের বাইরে কিছু একটা আশা করতে হচ্ছে, টু বি অনেস্ট, কারণ বর্তমান ফর্ম বিবেচনা করলে অ্যাকচুয়ালি কালকে যে কেউ বাজি ধরবে আফগানিস্তানের উপর। তবে একটা ব্যাপার হচ্ছে কি, আফগানিস্তান গত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে, কিন্তু কোনো একটা কারণে বাংলাদেশের বিপক্ষে তারা সেই অ্যাগ্রাসন দেখাতে পারেনি, যেটা মানে ওরা কোনো একটা কারণে মাইন্ড সেট আপ হয়তো হয়ে গেছে যে বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে একটা ব্যাপার, সেটা উল্টো চাপ হয়ে যায় হয়তো বা এটা হয়তো বা বাংলাদেশের পক্ষে কালকে কাজেও লাগতে পারে। জি আচ্ছা, আর এর বাইরে এই তিনজন বোলারের বাইরে কোনো সারপ্রাইজ ফ্যাক্টর? আফগানিস্তানে তো অলরেডি অনেক বোলার আছে, মুজিব আছে, নবী আছে, নূর আছে, এই মানে যেই তিনজন বোলারের কথা বলা হলো, ফারুকি, রশিদ বা নবীন, এই তিনজনের বাইরে কোনো সারপ্রাইজ ফ্যাক্টর বাংলাদেশের জন্য হয়ে যেতে পারে কিনা কেউ? অস্ট্রেলিয়াকে তো সারপ্রাইজ অলরেডি দিয়ে দিয়েছে তারা, গুলবদিন নাইম, মানে পুরো বিশ্বকাপ খেলেনি, হঠাৎ করে একজন নামলেন, 4 উইকেট নিয়ে পুরো ম্যাচ চেঞ্জ করে দিয়েছিলাম, নাহলে ম্যাক্সওয়েল কিন্তু ম্যাচটা বের করে নিয়ে আসতেন এরকম। তবে আমার কাছে কনসার্নিং মনে হচ্ছে নূরকে কনসার্নিং মনে হচ্ছে এই কারণে, অস্ট্রেলিয়ার ম্যাচে সে ভালো করেনি, 1 ওভার 11 রান দিয়ে আর বোলিংয়ে আসেনি, কিন্তু হচ্ছে ভারতের বিপক্ষে যেটা দেখা গেছে আমরা কুলদীপ যাদবের বল খেলতে পারি, কারণ সত্যি কথা বলতে পুরো বাংলাদেশে কোনো এখনও পর্যন্ত মানে শীর্ষ পর্যায়ে খেলে এরকম কোনো চায়নাম্যান বলার নেই। তো নূরের বলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের বেশ ভালো ঝামেলা হতে পারে, কারণ হচ্ছে সে বাঁহাতি চায়নাম্যান, ফলে তাকে বাঁহাতি ব্যাটসম্যান যে খুব বেশি অ্যাটাক করতে পারবে সেই আশাও করতে পারছেন না, কারণ হচ্ছে সেটা তো তার জন্য লেগ স্পিন। আবার ডানাতি ব্যাটসম্যানরাও তাকে যে অফ স্পিন মনে করে খেলতে যাবেন, তখন যে তার গুগলিটা বাংলাদেশকে প্যাডে আউট করবে না, যেটা হৃদয়ের ক্ষেত্রে হয়েছিল, সেটাও বলা যাচ্ছে না। ফলে এই অপরিচিত বলাররাই কিন্তু নর্মালি বাংলাদেশের সর্বনাশটা করেন। তো নূরকে বাংলাদেশের খুব বেশি খেলা হয়নি, রশিদকে তবু বিভিন্ন কারণ মাধ্যম এটা খেলা হচ্ছে, যেটা করছে বাংলাদেশ হয়তো তাকে তার বিরুদ্ধে অ্যাটাকে না গিয়ে তার 4 ওভার কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু কারো বলে তো রান নিতে হবে, সেই ঝুঁকিটা যখন নূরের এগেনস্টে নিতে চাইবে তখনই আমার ধারণা নূর ঝামেলা করতে পারে। ধন্যবাদ ফেরদৌস। দেখা যাক বাংলাদেশ কাল কেমন করে, যদিও অনেক জিলাপি প্যাচের মতো একটা সমীকরণ, সেটা সব কিছু মিলিয়ে বাংলাদেশ সেমিফাইনালে গেলে সেটা আসলে অবিশ্বাস্য কিছুই বলতে হবে। দেখা যাক অবিশ্বাস্য কিছু হয় কিনা। ধন্যবাদ সবাইকে। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।